ফুল স্ক্রিন আসছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রোগ্রামিং ইন জাভা সাবজেক্টের চতুর্থ লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমরা এর পূর্বের ক্লাসটা করেছিলাম দ্বিতীয় অধ্যায় নিয়েই। দ্বিতীয় অধ্যায়ের আমরা জাভার এনভায়রনমেন্ট কীভাবে সেট করতে হয় সেটা আমরা দেখেছিলাম। জাভার বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছিলাম, জাভার হিস্ট্রি আমরা দেখেছিলাম। তো আমরা এখন এনভায়রনমেন্ট সেট আপ করতে নিশ্চয়ই পারি, তাই না? আজকে আমি যে সকল বিষয়গুলো দেখাবো সেটা হচ্ছে এই কন্টেন্টসে রয়েছে। আজকের ক্লাসটি কমপ্লিট করার পরে তোমরা জাভার অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবে, প্রোগ্রামিং স্টাইল সম্পর্কে জানবে, কনভেনশন সম্পর্কে জানবে, এছাড়াও হোয়াইট স্পেস, আইডেন্টিফায়ার, লিটারেলস, কমেন্টস, সেপারেটরস, কিওয়ার্ড ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানবে। তো প্রথমেই আমরা যে মেনশন দ্য অ্যাপ্লিকেশনস অফ জাভা, কী কী ধরনের অ্যাপ্লিকেশন আমরা, তার যে টাইপ, সেই টাইপটা সম্পর্কে আমরা জানব। যে আমরা যে বিষয়টা শিখব সেটা দিয়ে কী কী জিনিস তৈরি করা যায় সেটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। কি ঠিক কিনা? শোনা যায়? লাইভে কি ঠিকমতো, ফেসবুক লাইভে কি স্ক্রিন যাচ্ছে? একজন একটু দেখে আমাকে বললো। হ্যাঁ, স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন, প্রথমে হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন। স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন আমরা সাধারণত ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা উইন্ডোজ বেস যে সকল অ্যাপ্লিকেশনগুলো তৈরি করি সেগুলো হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশনের অন্তর্ভুক্ত। এই জিনিসটাকে যখন আমরা ইমপ্লিমেন্ট করি তখন আমাদের প্রতিটি মেশিনেই কী করতে হয়, আমাদের সেই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হয়। এটার উদাহরণ হচ্ছে মিডিয়া প্লেয়ার, অ্যান্টিভাইরাস ইত্যাদি। জাভার মধ্যে AWT আছে, সুইং রয়েছে, এগুলো ব্যবহার করে স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। আমরা পরবর্তী ক্লাসে জানবো AWT কি, সুইং কি, এগুলো পরবর্তী অধ্যায়ে বিস্তারিত রয়েছে, আমরা ধীরে ধীরে জানবো। আজকে শুধুমাত্র আমরা নামটা আমরা জানলাম। ফেসবুক লাইভে কি দেখা স্ক্রিনটা টোটাল? তোমরা একটু স্ক্রিনটা দেখো। ফেসবুক লাইভে দেখা যাচ্ছে, লাইভে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করতেছি ওদেরকে। জি স্যার, ঠিকভাবে দেখা যাইতেছে স্যার, ফুল স্ক্রিনে দেখা যাইতেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওদেরকে লাইভ দেখতে বলো, ওদেরকে লাইভ দেখতে বলো। ঠিক আছে, ওরা লাইভে দেখুক। এরপর আমরা দেখব হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বুঝি আসলে? আমরা ওয়েব বলতে বুঝি যে সকল বিষয়গুলো, জি স্যার, দেখা যাইতেছে। ঠিক আছে, তোমরা ওদেরকে, যারা ঢুকতে পারে না ওরা হচ্ছে ফেসবুক লাইভ দেখুক। ঠিক আছে, ওয়েব অ্যাপ্লিকেশন যেটা, এই ওয়েব অ্যাপ্লিকেশনে আমরা ওয়েবে আমরা ইন্টারনেটে যে সকল অ্যাপ্লিকেশনগুলো তৈরি করি যেগুলো সার্ভারে থাকে জমা, এবং যে কোনো ক্লায়েন্ট বা ব্যবহারকারীরা বা যে কেউ সেটাকে অন্য দূরবর্তী স্থান থেকে সেটাকে সার্চ করে বের করে, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, একটা ওয়েবসাইট হতে পারে। ঠিক আছে, এই ধরনের যে সার্ভার সাইট
সার্ভার সাইড বা হচ্ছে সার্ভার সাইডে যে সকল জিনিসগুলো থাকে জমা এবং ডায়নামিক পেজ থাকে, সেগুলি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের অন্তর্ভুক্ত। ওয়েব রিলেটেড যে কোনো বিষয়, ওয়েবসাইট হতে পারে, তারপর বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, ওয়েব বেসড বিভিন্ন ধরনের সফটওয়্যার হতে পারে। এই বিষয়গুলোকে তৈরি করার জন্য জাভার মধ্যে সার্ভলেট রয়েছে, জেএসপি রয়েছে, এই সকল বিষয়গুলো জাভার মধ্যে রয়েছে। এগুলো আমরা বিস্তারিত জানবো, যেমন সার্ভলেট সম্পর্কে আমরা জানবো। তাই ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য জাভার মধ্যে সে এরকমের কিছু টেকনোলজি সে তৈরি করে দিয়েছে, যেগুলো জানলে পরে আমরা ওয়েব বেসড যে সকল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোকে আমরা তৈরি করতে পারবো। এরপরে রয়েছে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। এখানে হচ্ছে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের মূল বিষয় হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেচার। ডিস্ট্রিবিউটেড মানে কি? যেমন ব্যাংকিং একটি সফটওয়্যার বা ব্যাংকিং একটি অ্যাপ্লিকেশন, এটা থাকে কোথায় জমা? একটি সার্ভারের মধ্যে জমা থাকে। এটাকে নির্দিষ্ট যে ব্যবহারকারী সে কি করে, লগ ইন করে ঢুকে মূল সার্ভারে ঢুকে তার নির্দিষ্ট স্পেসটুকু বা নির্দিষ্ট ফর্মটাকে সে শুধুমাত্র ব্যবহার করতে পারে। তো সুতরাং এটা হচ্ছে ব্যাংকিং অ্যাপ্লিকেশন, হচ্ছে এটার একটি বড় ধরনের এক্সাম্পল। এবং এখানে যে সকল ফিচারগুলো থাকে, যেমন হাই লেভেল সিকিউরিটি থাকে, লোড ব্যালেন্সিং থাকে, ক্লাস্টারিং থাকে, এবং জাভাতে ইজেবি নামে যে টেকনোলজি রয়েছে এটাকে ব্যবহার করে এই এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনকে তৈরি করা হয়। মোবাইল অ্যাপ্লিকেশন আমরা খুব ভালোভাবে জানি, মোবাইলের মধ্যে অনেক রকমের অ্যাপস থাকে এবং সেই অ্যান্ড্রয়েডে ব্যবহৃত হয়, সেই অ্যাপসগুলো তৈরি করার জন্য জাভার মধ্যে টেকনোলজি রয়েছে। এবং এই অ্যান্ড্রয়েড এবং জাভা এমই এই দুটোকে ব্যবহার করে এই মোবাইল অ্যাপ্লিকেশনগুলোকে তৈরি করা যায়। শোনা যাচ্ছে নাকি? ওকে। তাহলে আমরা 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 চারটা জিনিস কি আমরা পেলাম এখানে, যে স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতে পারবো। এখন আমাদের কাজের উপর ভিত্তি করে যে আমরা আসলে এই সকল বিষয়গুলো কেন জানবো, শুধুমাত্র বইতে মুখস্থ করব আর পরীক্ষায় লিখবো, সেটা যেন উদ্দেশ্য না হয়। যেহেতু এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটিকে জানতে পারলে এটিকেও আমি ক্যারিয়ার হিসেবে নিতে পারবো। এবং এটার অনেক জাভার কিন্তু প্রচুর পরিমাণে এই যেমন এই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য তার এই যেমন সার্ভলেট, জেএসপি, এডাব্লিউটি, এগুলো অনেক জিনিস জানার রয়েছে, অনেক অনেক নলেজ প্রয়োজন হয়। আমরা শুধুমাত্র একটু সামান্য নলেজ নিচ্ছি আর কি। যেমন আমরা এখন আমাদের একটা জিনিস তাহলে আমরা মনে রাখবো কি, ডেস্কটপ অ্যাপ্লিকেশনকে যদি আমরা তৈরি করি তাহলে সেটা পড়বে স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশনের মধ্যে। ওয়েব অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতে হলে আমাদের কি কি লাগবে, সার্ভলেট লাগবে, জেএসপি, এ সকল জিনিসগুলোকে ব্যবহার করে আমি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরি করতে হলে জাভার মধ্যে রয়েছে ইজিবি, এটাকে ব্যবহার করে করব। মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে হলে আমাদের অ্যান্ড্রয়েড এবং জাভা এমইকে ব্যবহার করতে হবে। এটুকু আমাদের মনে রাখলেই হবে। এখন আমরা এই সকল যে অ্যাপ্লিকেশনগুলোকে ইমপ্লিমেন্ট করব, কি কি ব্যবহার করে করব, কি পদ্ধতিতে করব। যেমন আমরা পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম কি কনসোল মোড, তাই না? আমরা যে এনভায়রনমেন্টটাকে যে সেট আপ করেছিলাম সেটা কিসে ছিল? কনসোল মোডে, তাই না? আমরা জেডিকে বিন ইনস্টল করার পরে সেটাকে আমরা পাথ সিলেকশন করেছিলাম, তারপরে আমরা জাভা সি দিয়ে আমরা একটি প্রোগ্রামকে রান করেছিলাম, মনে আছে নাকি? তোমরা কি বাসায় বসে করছিলা ওইটা? তোমরা বাসায় বসে ওটা করছিলা? এনভায়রনমেন্ট সেট আপ করছিলা তোমরা? করছো? হ্যাঁ, তা ঠিক আছে, আজকেই আমি দেখবো যে কে কে করছো, আমি আজকে ধরবো, দাঁড়াও। ঠিক আছে, তারপর জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটাকে ব্যবহার করেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তারপর জাভায় রয়েছে অ্যাপলেট বলে একটা জিনিস রয়েছে। এই অ্যাপলেটকে ব্যবহার করে ইন্টারনেট ভিত্তিক যদি আমি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই তখন আমাদের এই অ্যাপলেটটাকে ব্যবহার করতে হয়। তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে হলে এই তিনটি জিনিসটাকে ব্যবহার করি। আমরা সাধারণত আমাদের বইয়ের যে সকল প্রোগ্রামগুলো রয়েছে আমরা ম্যাক্সিমামই আমরা কনসোল মোডে করব এবং আমরা লাস্টের দিকে আমরা
অ্যাপলেট দিয়েও কিছু কাজ করার চেষ্টা করব এবং জিইউআই দিয়েও করব। আমরা তিনটি আমরা এনভায়রনমেন্টকেই আমরা দেখব। কম্পাইলেশন প্রসেস কিভাবে কাজ করে? আমরা জাভায় যে কোনো একটি প্রোগ্রামকে আমরা যখন লিখি, যেমন ক্লাসের নাম যদি থাকে আমাদের সিম্পল, তাহলে এটাকে আমরা যখন সেভ করি তখন কি নামে সেভ করি? ক্লাসের নাম যেটা ডট জাভা, তাই না? এটাকে যখন আমরা কম্পাইল করি জাভা সি ব্যবহার করে, যখন আমরা লিখি জাভা সি, তাই না? আমরা যখন সেভ করি আমাদের নির্দিষ্ট লোকেশনে যাওয়ার পরে আমরা কি লিখেছিলাম মনে পড়ে? জাভা সি, তারপরে কি এই ক্লাসের নামটা স্পেস দিয়ে এই ক্লাসের নামটা যখন আমরা এন্টার দিলাম, তারপরে কি হয়? কোনো যদি এরর না থাকে তাহলে সে পরবর্তী লাইনে আসে, তা না হলে কি হয়? এরর দেখায়। যদি এরর থাকে তাহলে কম্পাইল করার পরে সে বাইট কোড, এই বাইট কোড কি করবে? কোনো যখন এরর না থাকবে তখন এই আমাদের নোটপ্যাডের ফাইলটিকে আমাদের কি করবে? ক্লাসে রূপান্তরিত করবে। তখন আমরা সেই নির্দিষ্ট লোকেশনে গিয়ে কি দেখি? যে তোমার নোটপ্যাডের ফাইলটি আছে আর হচ্ছে ওই সেম নামে কি হয়েছে, এটা কম্পাইল করার পরে কিন্তু একটা ক্লাস তৈরি হয়েছে। এরপরে আমরা কম্পাইল করার জন্য আসলে আমরা মূলত লিখি এটা, যা একটু আগে বললাম। আর হচ্ছে তোমার এক্সিকিউট করার জন্য আমরা লিখি জাভা, তারপর হচ্ছে সেই ক্লাসের নামটা। তাহলে কি আমরা দেখতে পাই? তখন আমরা আউটপুটটাকে দেখতে পাই। এটা পূর্বের দিনেরই কিন্তু কথা, যেটা আমরা এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা না দেখিয়ে মুখে মুখে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখাইছিলাম। এরপরে আমরা দেখব যে স্ক্র্যাচ প্রোগ্রামিং স্টাইলটাকে আমরা দেখব। যে আমরা সেদিনেও আমরা একটি প্রোগ্রাম লিখেছিলাম, যে আমরা খুব ছোট একটা প্রোগ্রাম লিখেছি। আমরা একটা প্রোগ্রাম লিখলাম। প্রথমে লিখতে হবে কি? ক্লাস, তাই না? প্রথমে আমরা লিখব ক্লাস। ক্লাস কি? একটি কিওয়ার্ড, এটা লিখতে হবে। ক্লাসটার নাম দিতে হবে, একটা সিম্পল নাম দিলাম, তারপরে এই ব্র্যাকেটটা দিতে হবে। ঠিক আছে? এটাকে দেওয়ার পরে এটা কিন্তু এখানে ক্লোজ হয়েছে। এরপরে আমরা জানি প্রত্যেকটি তোমার প্রোগ্রামে অবশ্যই একটা মেইন মেথড থাকতে হবে। আমরা লিখব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আর্গুমেন্ট থাকবে, এটা হচ্ছে তার কমন ফরম্যাট, স্ট্রিং আর্গুমেন্ট, তারপরে এই ব্র্যাকেটটাও আমাদের দিতে হবে। তারপরে আমরা একটি শুধুমাত্র আউটপুট শো করতে চাই আমরা। এরপরে আমরা এই মেইন মেথডটাকে আবার একটি এই ব্র্যাকেট থাকবে, এটাকে কিন্তু আমরা এই ক্লোজ করছি। ঠিক আছে? এরপরে আমরা প্রিন্ট করার জন্য আমরা লিখব system.out.println। তারপরে আমরা ডাবল কোটেশনের মধ্যে আমরা একটি মেসেজকে শো করব। এই হচ্ছে তার একটি কমন সিম্পল একটা ফরম্যাট, যে একটি মেসেজকে প্রিন্ট করার জন্য হচ্ছে একটা প্রোগ্রাম। তো আমরা এখানে কি কি জিনিস কি ব্যবহার করেছি? ক্লাস, তাই না? ক্লাস কি? একটা কিওয়ার্ড, তাই না? ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড এবং এটাকে অবশ্যই তোমার বলতে হবে, এটাকে তোমাকে অবশ্যই ক্লাসের নামের পূর্বে বলতে হবে যে এটা কি, তা না হলে সে তো বুঝতে পারবে না। এজন্য আমরা ক্লাস লিখব। তারপরে পাবলিককে আমরা ব্যবহার করেছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখেছিলাম। এই পাবলিক কিন্তু আমরা গত সেমিস্টারে কিন্তু আমরা এই পাবলিককে কিন্তু ব্যবহার করেছি, তাই না? আগে আমরা যে সি শার্পে যে প্রোগ্রামগুলো করতাম ওখানের পাবলিকের যে কাজ এখানকার পাবলিকেরও সেম একই কাজ। পাবলিক দেয়া মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, এটা রিপ্রেজেন্ট করে ভিজিবিলিটি, মানে তোমাকে দৃশ্যমান করবে, তোমার এই ক্লাসটা সবার কাছে দৃশ্যমান হবে, এটাকে সবাই ব্যবহার করতে পারবে, এই জন্য আমরা পাবলিক লিখি। এরপরে আছে স্ট্যাটিক, এটিও একটি কিওয়ার্ড, এটি একটা মেথড। এর সুবিধা হচ্ছে তোমার অবজেক্ট ক্রিয়েট না করে সে এক্সিকিউট করতে পারে, অবজেক্টকে ক্রিয়েট না করে। যেমন আমাদের এই মেইন মেথডের জন্য আমাদের কোনো অবজেক্ট তখন ক্রিয়েট করতে হবে না, ওই মেইন মেথডকে রান করার জন্য সে অটোমেটিক্যালি স্ট্যাটিক বলার ফলে সে, যেমন এখানে আমি বলেছি যে মেইন মেথড ইজ এক্সিকিউটেড বাই জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন দ্বারা সে
সে রান হবে অবজেক্ট ব্যতীত। স্যার আমরা যদি নন স্ট্যাটিক বা রিড অনলি ইউজ করতাম সেক্ষেত্রে কি আমাকে অবজেক্ট বানিয়ে নিতে হতো? হ্যাঁ, স্ট্যাটিক না দিলেই আমাদের অবজেক্টের একটা বিষয় আসবে, যেহেতু আমরা আমাদেরকে কিন্তু যে ফরম্যাট, সিম্পল যে ফরম্যাট আছে জাভার, যারা এটা তৈরি করছে তারা একটা ফরম্যাট দিয়ে দিয়েছে যে আমরা ভয়েড মেইনের জন্য আমরা কি লিখি, স্ট্যাটিক ভয়েড মেইন আমরা লিখি, তাই না? তারপরে ক্লাসের নাম আমরা লিখি, এই যে কমন যে বিষয়গুলো আমাদের, তখন আমাদের অবজেক্টটা লাগবে না এখানে, ঠিক আছে? যেখানে ডাজ নট রিকোয়ার্ড ক্রিয়েট অ্যান অবজেক্ট, অবজেক্টের প্রয়োজন নাই, ঠিক আছে, স্ট্যাটিক লেখার ফলে। এরপরে আমরা ভয়েড লিখি, তাই না? আমরা ভয়েড এর আগের ল্যাঙ্গুয়েজটা লিখছিলাম না, ভয়েড পেয়েছিলা? ভয়েড, জি স্যার। হ্যাঁ ভয়েড। ভয়েড সে কি করে, সে কোনো মানকে সে রিটার্ন করে না অন্য কোথায়। ভয়েড সে কি করে না, কোনো মানকে সে রিটার্ন করে না, এনি ভ্যালু কোথাও সে রিটার্ন করে না। তারপর মেইন, মেইন তো অবশ্যই আমাদের লাগবে, তাই না? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, যে মেইন মেথড কোনটি, এটাকে আমরা আমি বলি, তারপর প্রশ্ন পরে হবে, ঠিক আছে? যে আমরা রিপ্রেজেন্ট কি করে, সে স্টার্টিং পয়েন্ট, যে প্রোগ্রামটার স্টার্ট আসলে সে মেইন থেকে আসলে সে কি করে, সে স্টার্ট করে সে। এরপর রয়েছে স্ট্রিং আর্গুমেন্ট, অথবা আমরা লিখি স্ট্রিং ARGS, এভাবে লিখি, দুভাবেই আমরা লিখতে পারি। এটাকে আমরা বলি হচ্ছে কমন লাইন আর্গুমেন্ট। কমন লাইন আর্গুমেন্ট, আর্গুমেন্ট আমরা ব্যবহার করেছি, আর্গুমেন্টের মধ্যে আমরা কি করতে পারি, প্যারামিটার পাস করতে পারি, তাই না? এরপরে আমরা কোনো কিছুকে আউটপুটে আমরা শো করার জন্য আমরা লিখতে পারি হচ্ছে, লিখি হচ্ছে system.out.println। এটাকে আমরা কোনো মেসেজকে যদি আমরা শো করতে চাই তাহলে আমরা লিখি। তাহলে আমাদের এখানে আমরা মোটামুটি কিন্তু একটি প্রোগ্রাম লেখার জন্য যে সকল বিষয়গুলো আমাদের দরকার সেগুলো কিন্তু মোটামুটি চলে আসছে। কনভেনশন অফ জাভা, যেমন ক্লাসের নাম কেমন হবে, যেমন এখানে কি আপার কেস দিয়ে আমরা শুরু করব ক্লাসের নামটা। ইন্টারফেস নেম, এই ইন্টারফেস নেমটা আমরা পরে জানব, আমাদের এখন জানার প্রয়োজন নাই, এটা আমরা পরবর্তীতে ইন্টারফেস নিয়ে আমাদের চ্যাপ্টার রয়েছে, এটিও বলেছে আপার কেস দিয়ে শুরু করতে হবে, এটা ফরম্যাটের মধ্যে রয়েছে জাভার। তারপর মেথড নেম, মেথড নেম কি বলছে, লোয়ার কেস। তাহলে আমাদের এইগুলো একটু মনে রাখতে হবে যে ক্লাসের নাম কি হবে, প্রথম যেটা হবে আপার কেস, প্রথম ক্যারেক্টারটা হবে আপার কেস। তারপর মেথড নেম হবে সবগুলো লোয়ার কেস। মেথড চিনব কিভাবে, যেমন মেইন দেওয়ার পরে এই ফার্স্ট ব্র্যাকেট থাকবে, প্রিন্ট দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, println এটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তার মানে কি, এটা বুঝবো এটা একটি মেথড। তারপর ভেরিয়েবল নেম, এটাও কি লোয়ার কেস দিয়ে শুরু হবে। তারপরে প্যাকেজ নেম, জাভাতে অনেক প্যাকেজ রয়েছে, এই প্যাকেজের অধীনে অনেক ক্লাস থাকে, এই ক্লাসগুলো, এই প্যাকেজগুলো হবে হচ্ছে লোয়ার কেসে হবে। কনস্ট্যান্ট নেম, এগুলো হবে সব আপার কেসে, ঠিক আছে? শোনা যায় কথা? এগুলো কিছু রুলস, এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো মনে রাখলে পরে আমরা আমাদের প্রোগ্রাম লিখতে হলে অবশ্যই এগুলো আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, এগুলো অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ওকে, কি তোমরা কি আসো, লাইনে আসো নাকি? ওকে 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 ওকে, এটা বুঝছো? এখানে কিন্তু আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজের কিছু নির্দিষ্ট রুলস থাকে, এটা হচ্ছে সেই সকল রুলস যে কি কি কাজ করতে হবে, কি কি তুমি করতে পারবা না, কিভাবে করবা আর কি। যেমন ক্লাসের নাম, ইন্টারফেসের নাম, মেথডের নাম, তারপর ভেরিয়েবলগুলোর নাম, এগুলো কেমন কি হবে, প্যাকেজের নাম, কনস্ট্যান্ট নেম। ওকে, এরপরে আমরা এই যে হোয়াইট স্পেস রয়েছে, তারপরে আইডেন্টিফায়ার, লিটারেলস, কমেন্টস, সেপারেটরস, কিওয়ার্ডস, এগুলো সম্পর্কে আমরা একটু দেখব।
হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে কি, আমি যখন হোয়াইট স্পেস হচ্ছে একটা স্পেস বা ব্ল্যাঙ্ক লাইন, ট্যাব, এগুলো মিলেই আসলে হয় হচ্ছে হোয়াইট স্পেস। এই হোয়াইট স্পেসটা আমি কোথায় সাধারণত ব্যবহার করি? যেমন আমি লিখলাম ক্লাস, তারপরে স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে ক্লাসের নাম দিলাম, এই যে স্পেস দিলাম ফাঁকা জায়গাটা, এটাই কি আসলে আমার সেই স্পেস। তারপরে আমি একটা লাইনের পরে এন্টার মারলাম, তার মানে ওই পরবর্তী লাইনটা ফাঁকা, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক লাইন। তারপরে আমি অনেক সময় ট্যাব দিই, এগুলো মিলেই আসলে হচ্ছে হোয়াইট স্পেস। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, অতিরিক্ত এক্সট্রা মানে অতিরিক্ত আমি কোনো হোয়াইট স্পেস দিব না, ঠিক আছে। এবার রয়েছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার হচ্ছে আইডেন্টিফাই করে ক্লাস, মেথড এবং ভেরিয়েবলগুলোকে। একটা প্রোগ্রামের মধ্যে ওই সকল নামগুলোকে সে আইডেন্টিফাই করে যেগুলো হচ্ছে ক্লাসের নাম, মেথডের নাম এবং ভেরিয়েবলের নাম, সেগুলি হচ্ছে আইডেন্টিফায়ার। তারপরে লিটারেল রয়েছে, এখানে স্ট্রিং লিটারেল রয়েছে, বুলিয়ান টাইপের লিটারেল রয়েছে, ইন্টিজার লিটারেল রয়েছে, ক্যারেক্টার লিটারেল রয়েছে। কমেন্টস ইন জাভা প্রোগ্রাম। কমেন্টস আমাদের খুব প্রয়োজন হয়। আমরা কোনো কিছুকে বোঝার জন্য কি করি? সাধারণত একটি কমেন্ট ব্যবহার করি। আমাদের একটি প্রোগ্রাম যদি অনেক বড় হয়, এমন হতে পারে একটা সফটওয়্যার আমি তৈরি করলাম 1000, 2000, 5000 লাইনেরও হতে পারে। এখন আমি যখন একটি সফটওয়্যার একজন মানুষ তৈরি করে না, অনেক মানুষ মিলে কিন্তু তৈরি করে, তখন কমেন্টস ব্যবহার করলে কি হয়, তুমি নিজেও যখন সেই প্রোগ্রাম বা সফটওয়্যারটার কোনো সংশোধন করবে, তোমার কমেন্ট থাকলে বুঝতে সুবিধা হবে যে এই লাইনগুলো কেন লেখা হয়েছে বা একটা মেথডকে কেন তৈরি করা হয়েছে। সুতরাং কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য, যে প্রোগ্রামার তার বোঝার জন্য। যেমন আমি যদি সিঙ্গেল লাইনে কোনো কমেন্ট দিই তাহলে দিব এভাবে, আমি যদি অনেকগুলো লাইনে কমেন্ট দিই তাহলে দিব এই ফরম্যাটে, এই, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা যখন প্রোগ্রামগুলো তোমরা করবা, এগুলো কিন্তু সবসময় ব্যবহার করার চেষ্টা করবা, তাহলে এগুলো মেমোরিতে থাকবে কিন্তু। তারপরে রয়েছে সেপারেটর, সেমিকোলন আছে। সেমিকোলন দিয়ে আমরা একটা স্টেটমেন্টকে আমরা শেষ বুঝাই, যে একটা স্টেটমেন্টের শেষ। প্যারেনথিসিস, এই যে ফার্স্ট ব্র্যাকেট আমরা হচ্ছে এক্সপ্রেশন এবং ফাংশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। স্কোয়ার ব্র্যাকেট এর ডিক্লারেশনে আমরা ব্যবহার করি। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটকে ব্যবহার করি। কি কি ক্ষেত্রে ব্যবহার করলাম আমরা একটু আগেই দেখলাম একটা প্রোগ্রামে, স্কোপ। তারপর হচ্ছে কমা, কমা দিয়ে আমরা অনেকগুলো ভেরিয়েবল যদি থাকে তাহলে আমরা কি লিখি, ইন্টিজার a, b, c। তারপরে ডট, এই ডটকে আমরা ব্যবহার, আমরা আগের ল্যাঙ্গুয়েজটাও করছিলাম আমরা, সেখানে আমরা কোনো মেথডকে যদি আমরা অ্যাক্সেস করি অবজেক্টের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা এই ডটকে ব্যবহার করি। এবং ভেরিয়েবলকেও আমরা অনেক সময় ভেরিয়েবল মেম্বারকে অ্যাক্সেস করা বা মেথডকে অ্যাক্সেস করার জন্য আমরা ডটকে ব্যবহার করি। কিওয়ার্ড কি কি রয়েছে? কিওয়ার্ড আসলে কি? কিওয়ার্ড হচ্ছে স্পেশাল কতগুলো ওয়ার্ড যেগুলো নিজস্ব কাজে সে ব্যবহার করে জাভা। তো জাভায় 49 কিওয়ার্ডস রয়েছে, এখানে 45-এর মতো রয়েছে। তো এখন আমরা কিছু কিছু কিওয়ার্ড যেমন আমরা মনে রাখতে পারি, যেমন ইন্টিজার টাইপের, ক্যারেক্টার, এগুলো মনে রাখা আমাদের জন্য খুব সহজ। ভয়েড, তারপর আমরা ডু মনে রাখতে পারি, ফর মনে রাখতে পারি, শর্ট মনে রাখতে পারি, বুলিয়ান টাইপের মনে রাখতে পারি, এগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। বাইট আমরা মনে রাখতে পারি, তারপরে ডাবল মনে রাখতে পারি, লং, ব্রেক, এলস, এগুলো কিন্তু আমরা এর আগেও করেছিলাম। ক্লাস, ইফ, পাবলিক, স্ট্যাটিক, অলরেডি কিন্তু আমাদের পড়ার মধ্যেই প্রিভিয়াস কিন্তু এই সকল জিনিসগুলো কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। কন্টিনিউ, ট্রাই, প্রাইভেট, এগুলো কিন্তু আমরা কিছু কিছু কিওয়ার্ড আমরা মনে রাখতে পারি, এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। এবং এই সকল কিওয়ার্ডের কাজগুলো কিন্তু আমরা করব পরবর্তীতে, আমাদের আলটিমেটলি কিন্তু
এই সকল কিওয়ার্ডগুলো আমাদের অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। এরপর রয়েছে রাইট দ্য স্ট্রাকচার অফ জাভা প্রোগ্রাম। আসলে এই যে পার্টটা, এটা আসলে হওয়া উচিত ছিল একদম প্রথমে, এটা তারা নিয়ে আসছে একদম সবার শেষে। আমরা স্ট্রাকচার, যখন আমরা একটা প্রোগ্রাম করব তখন আসলে আমাদের স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। প্রথমে রয়েছে কি ডকুমেন্টেশন সেকশন। একটু আগে আমরা বললাম যে কিভাবে আমরা লিখব, যে এটা কমেন্টের মাধ্যমে আমরা লিখতে পারি যে ডকুমেন্টেশন সেকশনটাকে। প্যাকেজ স্টেটমেন্ট, জাভাতে অনেক প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজের স্টেটমেন্টগুলোকে আমরা লিখতে পারি। প্যাকেজ হচ্ছে অনেকগুলো ক্লাসের সমষ্টি। ইম্পোর্ট স্টেটমেন্ট, কোনো প্যাকেজকে যদি আমরা আনতে চাই তাহলে আমরা সেটাকে সাধারণত ইম্পোর্ট করি। ইন্টারফেস, এটা সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব পরবর্তীতে। এই ইন্টারফেসটাকেও এই ইম্পোর্টের পরে তোমার এটাকে ডিক্লেয়ার করতে হয়। তারপরে রয়েছে ক্লাস ডেফিনেশন। আমরা যে কাজটি একটু আগে করেছি, আমরা একটু আগে এই কাজটি কিন্তু করেছিলাম, যে একটা প্রোগ্রাম আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু এইটুকু অংশ আমাদের ছিল, বাকি অংশ কিন্তু আমাদের ছিল না। আমরা সেখানে আমরা ক্লাস, তারপরে ক্লাসের ডেফিনেশন দিয়েছিলাম, মেইন মেথড দিয়েছিলাম, বাকি কাজগুলো করেছিলাম। আমরা এখন একটি ওয়েবসাইটে ঢুকবো। এখানে আমরা এই পার্টটা আমরা টোটালটা দেখবো। আমরা এই সাইটটাতে ঢুকে জাভা পয়েন্ট একটি ভালো ওয়েবসাইট, এখানে তোমরা অনেক প্রয়োজনীয় জিনিস পাবে। আমরা এখানে একটু আমরা ঢুকি। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এখানে আমরা এই চিত্রটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, তাই না? এবং এখানে আমরা এই যেমন এখানে কি আমরা প্রথমে বলেছিলাম ডকুমেন্টেশন সেকশন, তাই না? কিভাবে লিখেছে, এই যে সিঙ্গেল লাইন কমেন্ট, এখানে কি লিখেছে যে ফার্স্ট জাভা প্রোগ্রাম, এটা ডকুমেন্টেশন সেকশন। মাল্টি কমেন্ট দিয়েও কিন্তু লিখতে পারে। ওকে, ক্লিয়ার? ডকুমেন্টেশন সেকশন। এই কথা তোমরা কি শুনতেছো নাকি? ওকে, এরপরে হচ্ছে প্যাকেজ ডিক্লারেশন, তাই না? প্যাকেজ ডিক্লারেশন, আমাদের পরবর্তী অংশটা কি আছে? প্যাকেজ স্টেটমেন্ট। এখন প্যাকেজ এই যে প্যাকেজ ডিক্লারেশন, আমরা সাধারণত প্যাকেজ ডিক্লেয়ার করতে হলে আমরা লিখি যে প্যাকেজ, তারপরে একটা প্যাকেজের নাম দিই আমরা,
ঠিক আছে? যেমন প্যাকেজ আমরা নিজেরা তৈরি করতে পারি, আবার এখানে প্যাকেজ অনেক তৈরি করা আছে, সেই প্যাকেজগুলোর নাম আমরা লিখতে পারি। এরপর রয়েছে ইম্পোর্ট স্টেটমেন্ট। ইম্পোর্ট মানে হচ্ছে কোনো কিছুকে ইনক্লুড করা, কোনো কিছুকে ইনক্লুড করা। যেমন জাভার মধ্যে অনেক বিল্ট ইন ক্লাস তৈরি করে দেয়া আছে, অনেক। এখন তোমার সেই সকল ক্লাসগুলোর নাম জানতে হবে, সেই সকল প্যাকেজগুলোর তোমার নাম জানতে হবে, যে কোন ক্লাসের কি কাজ, কোন ক্লাসের মধ্যে কোন মেথড রয়েছে যেটা তোমার প্রয়োজন। তো সুতরাং সেই সকল ক্লাসের নাম তুমি যদি জানো, তাহলে তুমি কি করতে পারবা, সে সকল কোন প্যাকেজের মধ্যে কোন ক্লাসগুলো রয়েছে সেই প্যাকেজগুলোকে তুমি কি করতে পারবা, ইম্পোর্ট করতে পারবা। এই যে এখানে লিখেছে ইম্পোর্ট, যেমন এখানে import java.util.scanner, এটা হচ্ছে কোনো যদি তুমি ইনপুট নিতে চাও ইনপুট মেথডের জন্য, তখন তোমার এই প্যাকেজটাকে তোমাকে ইনক্লুড করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ইন্টারফেস সেকশন, এটা একটা সেকশন রয়েছে, এটার জন্য আলাদা একটা চ্যাপ্টার রয়েছে। আমরা যদি ইন্টারফেস তৈরি করতে চাই, তাহলে আমরা এভাবে আমরা করতে পারবো। ঠিক আছে? ইন্টারফেসটা সাধারণত আমরা এখন ব্রেনে নেব না, এটাকে আমরা পরবর্তী অধ্যায়গুলোতে নেব, যখন ইন্টারফেস চ্যাপ্টার যখন আসবে। ঠিক আছে? এরপরে আমরা যেটা পেয়েছি ক্লাস ডিক্লারেশন, যেটা আমরা করেছিলাম, ক্লাস স্টুডেন্ট, তারপরে কি ব্র্যাকেট দিয়ে এর মধ্যে বডি, তারপরে হচ্ছে ক্লাসের ভেরিয়েবল আমরা এখানে এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। তারপরে ক্লাসের মেথড, যেমন ক্লাসের মধ্যে কি থাকে, মেইন মেথড থাকে, তাই না? যেমন এখানে অনেকগুলো ক্লাস, কিন্তু এই যে একটা ক্লাস তৈরি, টোটাল বডি, হোল বডি দেয়া কিন্তু রয়েছে। কি মোটামুটি ধারণা হয়েছে স্ট্রাকচার সম্পর্কে? শুধুমাত্র তোমরা দুইটা বিষয়কে মনে রাখবা। তোমরা তো অলরেডি প্রোগ্রাম যখন করবা, তোমরা সাধারণত এই যে ক্লাস ডিক্লারেশন এই অংশটুকু তোমাদের থাকতেছে, বাট এই যেমন ডকুমেন্টেশন সেকশন কিভাবে কাজ করে দেখলা, কোনো কমেন্ট দিলা যে এই প্রোগ্রামটা কিসের উপরে লেখা, তারপরে প্যাকেজের মধ্যে তুমি কোনো প্যাকেজ যদি তোমার থাকে সেই প্যাকেজের নামটা তুমি লিখলা। আর ইম্পোর্ট সেকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে তুমি কি ধরনের প্যাকেজকে তোমার এই প্রোগ্রামটার মধ্যে তুমি ইনক্লুড করছো, ওই প্যাকেজটার মধ্যে কি কি জিনিস থাকে, সেই প্যাকেজগুলো মানে একটা প্যাকেজের অধীনে অনেকগুলো ক্লাস থাকে এবং মেথড থাকে। ওই সকল বিল্ট ইন ক্লাস এবং মেথডগুলোকে তৈরি করতে হলে তোমার ইম্পোর্ট করতে হবে সেই প্যাকেজটাকে। ক্লিয়ার বিষয়টা? শোনো, একদম কিন্তু সহজ, কিন্তু এটাকে কঠিন মনে করা যাবে না। এই যে আমি তোমাদেরকে যে ইংলিশে এগুলো দেখাচ্ছি এই কারণে যে এগুলো অনেক জিনিস বাংলাতে আসলে দেখানো সম্ভব নয় টার্মগুলো, এবং এই জন্য ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই। ঠিক আছে? কোন লাইনটা আমরা কেন লিখি আমরা সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য প্রোগ্রামটা কিন্তু সহজ। তোমরা কিন্তু সি শার্প যেহেতু অলরেডি সবাই পারো না? সি শার্প গত সেমিস্টারে করছিলে, কি পারো নাকি? তো সেটা যদি পারো, সেই জিনিসের সাথে কিন্তু অনেক জিনিসের, কারণ ওটাও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড এবং এটাও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড, অনেক জিনিস কিন্তু এখানে ক্লাস, অবজেক্ট, মেথড, একদম সেই কনসেপ্ট কিন্তু একদম টোটালি এক, কিন্তু টোটালি সেই জিনিসগুলো কিন্তু এক। তাহলে তোমরা দ্বিতীয় অধ্যায়টাকে খুব ভালোভাবে তোমরা পড়বা, কারণ দ্বিতীয় অধ্যায়টা ভালোভাবে পড়ার প্রয়োজন রয়েছে। দ্বিতীয় অধ্যায়ের এই বেজের উপরে তোমার নির্ভর করবে পরবর্তী অধ্যায়গুলো তুমি কতটুকু বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে আমরা আবার একটু রিভিউ করি, তাই না? একটু রিভিউ করি, একটু এনভায়রনমেন্ট সেটআপ কি তোমরা এখন পারবা? গত ক্লাসে যেটা দেখাইছিলাম এটা কি সবাই করছিলা? না, সেটা কত %? আমাদের নেক্সট প্র্যাকটিক্যাল ক্লাস কবে এই সাবজেক্টের রুটিন অনুযায়ী? রুটিন অনুযায়ী যখন ক্লাস হবে আমরা সেই দিন ক্লাসটা নিব আমরা। ঠিক আছে? তোমরা ওই তোমাদের এনভায়রনমেন্টটাকে তোমরা সেট আপ করে রাখবা,
তাহলে কি হবে তোমাদের, তোমরা ল্যাপটপ তো অনেকেই ব্যবহার করো তাই না? পার্সেন্ট ল্যাপটপে করো তাই না? তোমরা এখানে অ্যাড হচ্ছ ল্যাপটপে নাকি? তা আমরা ল্যাপটপে তোমরা যদি অ্যাড হও তাহলে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল যে জবগুলো, এখানে ছোট ছোট কিন্তু জব আমার দেখাইতে অনেক কম সময় লাগবে। এরপরে কিন্তু তোমরাই আবার শো করবে এক একজন, এতে তোমার কোন কোন এরর আছে, কোন কোন ভুলগুলো আছে সেটা কিন্তু আমি এখান থেকেই বলে দিতে পারবো। তা তোমরা যারা এনভায়রনমেন্ট এখনও সেট আপ করোনি, তোমরা প্রয়োজনে আমার সেই আগের ভিডিওটা দেখবা, দেখার পরে সেটা তো ফেসবুক লাইভে, তো সেটা তো ফেসবুকে আছেই, ওটা তোমরা এনভায়রনমেন্ট সেট আপ করবা, ঠিক আছে? এটা কিন্তু সবার জন্য কাজ, এটা প্রধান কাজ কিন্তু। কারণ তুমি সোমবার স্যার ক্লাস আছে প্র্যাকটিক্যাল, কয়টার সময়, কয়টায় আছে আমি দেখে নেবো, অন রুটিন, সমস্যা নেই, ঠিক আছে? আমরা যে হ্যাঁ ওই চেঞ্জ হওয়ার পরবর্তী সেই সময়টাই আমি তোমাদের ওই ইসে দিয়ে দেবো, ওই তোমাদের গ্রুপে আমি লিখে দেবো, ঠিক আছে? তোমরা গ্রুপ ফলো করো, আমরা নেক্সট দিন প্র্যাকটিক্যালটা আমরা দেখব, ঠিক আছে? এই জন্য তোমরা কিন্তু কালকে যেহেতু একদিন সময় আছে, তোমরা খুব সহজেই কিন্তু তোমাদের এনভায়রনমেন্ট সেট আপ করবা এবং প্রথম প্রোগ্রামটাকে রান করে ওকে করে রাখবা, তুমি যেন রান করতে পারো। তাহলে আজকে আমরা যে সকল বিষয়গুলো আমরা আমাদের অবশ্যই অ্যাপ্লিকেশনগুলো আমরা, তাই না, কী কী ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা যায় সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে। এনভায়রনমেন্ট আমরা কীভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব সেটা আমরা দেখছি, কিভাবে রান করে সেটা তো আমরা আগের ক্লাসে আমরা দেখেছিলাম। এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের ক্লাসের নামটা প্রথম যে ক্যারেক্টার সেটা অবশ্যই কী হইতে হবে, প্রথম ক্যারেক্টার আমাদের বড় হাতের হইতে হবে, এবং ক্লাসের নাম যা থাকবে এবং প্রোগ্রামটা সেভ করতে হবে সেই নাম এবং ডট জাভা দিয়ে, এটা মনে রাখতে হবে, এগুলো ভুললে কিন্তু চলবে না। কম্পাইল করতে হবে জাভা সি, তারপরে সেই যে নামে তুমি সেভ করছো, ওকে? তারপরে এই তো আমাদের ছোট একটা প্রোগ্রাম, আমরা হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো জাভা মেসেজটি পাবো। আমরা এখানে আমরা জানলাম ক্লাস কী জিনিস, পাবলিক কী জিনিস, স্ট্যাটিক কী জিনিস, এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে কোন জিনিসটা আমি কেন লিখছি। তারপরে কিছু রুলস রয়েছে এখানে, সেই রুলসগুলো আমরা তো দেখলাম, তাই না? এই রুলসগুলোকে আমাদের অবশ্যই আবার মনে রাখতে হবে। এই রুলস আমাদের মনে রাখলে কি হবে, আমাদের প্রোগ্রাম করতে তখন প্রবলেম হবে না কোনো। তারপরে হোয়াইট স্পেস কোথায় ব্যবহার করি, আইডেন্টিফায়ার, লিটারেলস, কমেন্টস, সেপারেটরস, কিওয়ার্ডস, তোমরা রেফারেন্স বুক যা আছে তোমরা এটাকে পড়বা তোমরা, ঠিক আছে? স্যার লিটারেলসটা একটু বলেন আবার। কোনটা কোনটা? লিটারেলস? স্যার লিটারেল, জি স্যার। লিটারেল তোমার এই বুলিয়ান টাইপের রয়েছে, স্ট্রিং টাইপের রয়েছে, ঠিক আছে? এই সকল যে লিটারেলগুলো রয়েছে, এই লিটারেলগুলোকে তুমি দেখতে পারবো আর কি, লিটারেলস। মানে এগুলো কি ডাটা টাইপ? কোনটা? না, লিটারেল হচ্ছে কি, এটা হচ্ছে এক ধরনের মান, এটা হচ্ছে এক ধরনের মান যেগুলো ভেরিয়েবলের সংরক্ষণ করে বা অথবা মেথডের মধ্যেও আর্গুমেন্ট হিসেবে সে পাস করে, সেটা হচ্ছে লিটারেল মূলত, ঠিক আছে? যেমন আমি যেমন লিখি, যেমন আমি যেমন একটা ইন্টিজারের ক্ষেত্রে যেমন আমরা লিখি, যেমন ইন্টিজার a = 10, বা একটা স্ট্রিং টাইপের আমি লিখলাম, স্ট্রিং যে কোনো একটা নাম দেওয়ার পরে আমি কি লিখি, ডাবল কোটেশনের মধ্যে তোমার নামটাকে আমি লিখতে পারি বা যে কোনো একটা নামকে লিখতে পারি। এই যে ভ্যালুগুলোকে আমরা ব্যবহার করি, সংরক্ষণ করে, আর্গুমেন্টের মধ্যে পাস করে, এটা একটা মান, লিটারেল মানে হচ্ছে একটা মান, ঠিক আছে? এগুলো বিভিন্ন টাইপের হয়, ইন্টিজার টাইপের, বুলিয়ান টাইপের, স্ট্রিং টাইপের, ক্যারেক্টার টাইপের, ঠিক আছে? এটা তোমরা, এটা মান, এটাকে তোমরা, এটা মান আমি এখানে 4 ধরনের দিয়েছি, তোমরা আরো অনেক ধরনের রয়েছে, যেমন ফ্লোট, ক্যারেক্টার, ইন্টিজার, এগুলোর এখানে বর্ণনামূলক বইতেও রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিও, ঠিক আছে? কমেন্টস তো দেখলাই, তাই না? সেপারেটর সম্পর্কেও জানলা, কিওয়ার্ডস জানলা, আর এখানে তো আমাদের জাভার যে প্রোগ্রামগুলো রয়েছে স্ট্রাকচার সেটা দেখলে, ওকে? তাহলে সবাই ভালো থাকো আর কি, হ্যাঁ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আর তোমরা অবশ্যই তোমাদের এনভায়রনমেন্টকে অবশ্যই সেট আপ করবা এবং দ্বিতীয় অধ্যায়টাকে ভালোভাবে পড়বা, যেন তোমার প্রোগ্রাম করতে হলে অবশ্যই এই দ্বিতীয় অধ্যায়ের যে তাত্ত্বিক জ্ঞান এটা অবশ্যই তোমার লাগবে। আর এনভায়রনমেন্ট সেট আপ তো আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখাইছি, তাই না? সুতরাং এটাও তোমরা পারবা। তো ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে। তোমরা থাকো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই তোমাদের, ঠিক আছে? তোমরা একটু থাকো, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা আমি একটু নিয়ে নেই।